হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি স্টুডেন্টকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস 12-এর এক্সামটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 30 দিনের মতো। এই শেষ 30 দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কী বিষয়ের উপর বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে যে ইকোনমিক্সের প্রতিটি ইউনিট থেকে আমাদের কত মার্কসের প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে। তোমাদের সুবিধার্থে আমি মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া একটি কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা ভালো করেই জানি সেমিস্টার 4-এ আমাদের মোট 40 মার্কসের এক্সাম হবে। এই 40 মার্কসের এক্সামের মধ্যে 20 মার্কস থাকে ম্যাক্রো ইকোনমিক্স থেকে আর 20 মার্কস থাকে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে। ম্যাক্রো ইকোনমিক্স থেকে আমাদের মোট দুটি ইউনিট 1 এবং ইউনিট 2 তৈরি করতে হয়, আর ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে তিনটি ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। তো আমি বেশ কিছুদিন আগেই ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 4-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে 3টি ভিডিও বানিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকে মূলত আমি ইউনিট 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। ইউনিট 5 থেকে আমাদের মোট 2 মার্কসের একটি কোশ্চেন এবং 6 মার্কসের একটি প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। তো এবছর 2026-এর জন্য ইউনিট 5 থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলি করতে লাগবে তার মধ্যে প্রথম যেটি হলো দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে। 2 নম্বর অন্তর্ভুক্তিমূলক প্রসার বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে। ইউএনডিপি কর্তৃক প্রস্তাবিত দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের 4টি লক্ষ্য উল্লেখ করো। 4 নম্বর পরিবেশ দূষণ কমানোর জন্য নেওয়া যায় এমন 2টি ব্যবস্থা উল্লেখ করো। 5 নম্বর দারিদ্র্য রেখা কাকে বলে। 6 নম্বর পরিবেশের অবনমন কাকে বলে। 7 নম্বর নীতি আয়োগের একটি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। 8 নম্বর মানব উন্নয়ন সূচক HDI এর 3টি প্রধান উপাদান কি কি। 9 নম্বর টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 10 নম্বর পরিবেশগত সংকট কি সাম্প্রদায়িক ঘটনা, যদি তাই হয় কারণ লেখো। ল্যারেঞ্জ রেখা কাকে বলে অথবা গিনি সহগ কি। 12 নম্বর জহর রোজগার কি বা এজেন্ডা 21 বলতে কি বোঝো। 13 নম্বর ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত 2টি ব্যবস্থা উল্লেখ করো। 14 নম্বর মানব উন্নয়ন বলতে কি বোঝো এবং 15 নম্বর মাথা গুণিতি অনুপাত কাকে বলে। দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে মোট 15টি প্রশ্ন রেখেছি 2 মার্কসের জন্য। তো এই 2 মার্কসের জন্য আমাদের এই কটা প্রশ্ন আশা করি আমরা যদি তৈরি করতে পারি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। এখান থেকে এই 15টি প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো কোশ্চেন নাম্বার 7 নীতি আয়োগ, 8 নম্বর HDI, 9 নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, 11 নম্বর ল্যারেঞ্জ রেখা, 12 নম্বর জহর রোজগার বা এজেন্ডা 21, আর 14 নম্বর মানব উন্নয়ন বলতে কি বোঝো, আর 15 নম্বর মাথা গুণিতি অনুপাত কাকে বলে। এই প্রশ্নগুলো আমাদের বেশি গুরুত্ব দিয়ে এবছরের জন্য পড়তে লাগবে। নেক্সট আমরা জানি এই অধ্যায় থেকে আমাদের একটি 6 মার্কসের প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে লাগে। তো 6 মার্কসের জন্য যে প্রশ্নটা আমাদের প্রথম করতে লাগবে সেটি হলো ভারতে দারিদ্র্য দূরীকরণের জন্য কয়েকটি উপায় উল্লেখ করো। নেক্সট 2 নম্বর এই প্রশ্নটি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি উদাহরণের সাহায্যে কিভাবে ল্যারেঞ্জ রেখা অঙ্কন করা যায় তা দেখাও।
3 নম্বর, একটি উদাহরণের সাহায্যে দারিদ্র্য ফাঁক ধারণাটি ব্যাখ্যা করো। এই 2 এবং 3 নম্বর প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব ভালো করে এই প্রশ্ন দুটি তৈরি করতে লাগবে। 4 নম্বর, চরম দারিদ্র্য এবং আপেক্ষিক দারিদ্র্যের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, অসমতা ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক কী? ভারতের অর্থনীতিতে এর দুটি প্রভাব উল্লেখ করো বা বিশ্লেষণ করো। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কী বোঝো? ভারতের প্রেক্ষাপটে এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটা স্টুডেন্ট খুব ভালো করে আমাদের করতে লাগবে। টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা ব্যাখ্যা করো এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। 2, 3, 7 এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। নেক্সট, মানব উন্নয়ন সূচক HDI এর মূল উপাদানগুলি ব্যাখ্যা করো এবং নীতি আয়োগের কর্মাবলী বা কার্যাবলী এর সঙ্গে তার সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর, দারিদ্র্য ও বেকারত্বের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? থাকলে তা ব্যাখ্যা করো। 10 নম্বর, কেন্দ্রীয় দূষক নিয়ন্ত্রক পর্ষদের প্রধান কাজগুলি লেখো। 11 নম্বর, নীতি আয়োগের 3টি বৈশিষ্ট্য ও 3টি কাজ লেখো। 12 নম্বর, ভারতের অর্থনীতিতে অর্থনৈতিক প্রসারের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক প্রসারের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 13 নম্বর, ভারতের অর্থনীতি প্রসঙ্গে অন্তর্ভুক্তি প্রসারের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভারতের আয় বৈষম্য কারণগুলি লেখো। 15 নম্বর, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য কী কী পদক্ষেপ ও কর্মসূচি গৃহীত হয়েছে। 16 নম্বর, ভারত সরকার কর্তৃক গৃহীত দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 16 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, 6 মার্কসের জন্য। 17 নম্বর, ভারতে দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত পদক্ষেপগুলি কী কী। এবং অন্তিম প্রশ্ন 18 নম্বর, নীতি আয়োগের উদ্দেশ্য লেখো। দেখো স্টুডেন্ট, তোমাদের জন্য আমি 6 মার্কসের জন্য মোট 18টি প্রশ্ন রেখেছি এই অধ্যায়টি থেকে। আশা করছি তোমরা যদি এই কটা প্রশ্ন এই অধ্যায় থেকে করতে পারো, এর বাইরে কোনো প্রশ্ন তোমার এই অধ্যায় থেকে করতে লাগবে না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে বা তোমরা বুঝতে পারছো না কিভাবে অ্যান্সারটি লিখবে তো অবশ্যই কমেন্টে জানিও। আমি তাহলে সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে একটি ভিডিও বানিয়ে তোমাদের জন্য চলে আসবো।